আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে তোমরা ভালো আছো। দেখো আজকের এই পর্বে আমরা 40 নম্বর পৃষ্ঠার সমাধান করব। তো ভিডিওটা শুরু করার আগে বলতেছি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে চেক করে দেখে নিবে, এবং তোমরা যারা খুলনা সিটিতে, আবারও বলি, খুলনা সিটিতে যারা পড়তে চাও, মানে প্রাইভেট টিউটর খুঁজো, আমি আবারও বলি যারা টিউটর খুঁজো তারা উক্ত নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আমরা অবশ্যই তোমাদেরকে টিউটর প্রোভাইড করে দিব, ঠিক আছে? শুধুমাত্র খুলনা থ্রিতে। যদি টিউটর প্রয়োজন হয়ে থাকে 3 থেকে 10 পর্যন্ত, অবশ্যই আমাদের উক্ত নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, 09535544463। এখন খেয়াল করি আমাদের আজকের যে অঙ্ক, লক্ষ্য করি এখানে বলা হয়েছে সকল কিন্তু সমাধান অঙ্ক। এর গত পর্বে কিন্তু আমাদের যে অনুসরণে যে বাকি অঙ্কগুলো ছিল, ছোট যে অঙ্কগুলো ছিল, সাধারণ যে যোগগুলো ছিল, সেগুলো করিয়ে দিয়েছি। আজকে আমরা যে সমাধানগুলো আছে সেগুলো করার চেষ্টা করব। তো লক্ষ্য করি সবাই, দেখো এখানে বলা হয়েছে 5 দাগ, একটি গুদামে 14,845 বস্তা চাল আছে এবং 10,483 বস্তা গম এবং 6,958 বস্তা ডাল আছে। ওই গুদামে মোট কত বস্তা দ্রব্য আছে, মানে কত বস্তা টোটাল রয়েছে, তা আমাকে বের করতে হবে। তাহলে আমি এখানে লিখবো কি, খেয়াল করি, লিখবো হচ্ছে যে গুদামে চাল রয়েছে। প্রথমে লিখবো কি, দাগ নাম্বার দিয়ে লিখবো সমাধান, তারপর লিখবো যে গুদামে সমাধান। তাহলে এটা হচ্ছে 5 নম্বর দাগ। লিখবো যে এই গুদামে না লিখলেও চলে, সমস্যা হয় না, লিখবো চাল আছে, চাল আছে। তাহলে চাল আছে কত বস্তা, সবাই লক্ষ্য করি। দেখো চাল আছে হচ্ছে 14,845 বস্তা, তাহলে 14,845 বস্তা। ঠিক একইভাবে আমরা এবার লিখবো যে গম আছে, গম আছে। আর সর্বশেষ আমাদের কি বলা হয়েছে, ডাল আছে। তাহলে এখানে লিখবো যে ডাল আছে, ঠিক আছে, ডাল আছে। তাহলে এখন লিখে নিই, গম আছে কত বস্তা, গম আছে 10,483 বস্তা, 10,483 বস্তা। আর দেখো ডাল আছে 6,958 বস্তা, 6,958 বস্তা। তাহলে লক্ষ্য করি 6,958 বস্তা, ঠিক আছে। এখন আমাকে কি করতে হবে, আমাকে এখন যোগ করতে হবে। কি করতে হবে, যোগ করতে হবে। আর লিখবো কি এখানে মোট, এখানে কি লিখবো, মোট। লক্ষ্য করি এখানে, দেখো 8 আর 8 16, 6 হাতে আমাদের 1, 5 রাখে 6, 6 আর 8 আমাদের হয়ে গেল কত, 14। 14 আর 4 18, 8 হাতে আমাদের 1, 9 রেখে 10, 10 আছে 14, 14 আর 8 22 2 হাতে আমাদের 2, 6 আর 6 12, 2 হাতে আমাদের 1, 3। তার মানে 3,200, সরি 32,286 বস্তা মোট আমাদের রয়েছে, ঠিক আছে, বস্তা। তাই প্রথমটা সমাধান কিন্তু করে ফেললাম। এবার একইভাবে দ্বিতীয়টা খেয়াল করি, বলেছে এমন একটি সংখ্যা নির্ণয় করি যা 3582 থেকে 475 বড়। আবারও জিনিসটা বোঝার চেষ্টা করি, আমি একটা সংখ্যা নির্ণয় করব যেটা একটা সংখ্যা থেকে এত সংখ্যা বড়। তাহলে আগে আমাকে খেয়াল করতে হবে, তাহলে আমাকে লিখতে হবে যে মনে করি সংখ্যাটি, অজানা সংখ্যাটি আমার হচ্ছে কত, ক খ গ ঘ যে কোনো একটা কিছু আমাকে ধরে নিতে হবে, ঠিক আছে। দাগ নাম্বার দেখো 6, খেয়াল করে দাগ নাম্বার হচ্ছে 6। এবার দেখো এখানে বলা হয়েছে যে আমরা একটি সংখ্যা নির্ণয় করি, তাহলে লিখে নিই যে মনে করি অজানা সংখ্যাটি, অজানা সংখ্যাটি, খেয়াল করি মনে করি অজানা সংখ্যাটি সমান সমান কি ধরছি, ক ধরেছি, কি ধরেছি, ক ধরেছি, ঠিক আছে। আচ্ছা এবার দেখো আমাকে বলা হয়েছে যে এমন একটি সংখ্যা নির্ণয় করতে হবে যা থেকে দেখো যা এত থেকে এত বড়। জিনিসটা আবার একটু বোঝার চেষ্টা করি। আমাকে একটা সংখ্যা নির্ণয় করতে হবে যা এখান থেকে এত বড়, তার মানে কি দুটো আমাকে যোগ করে দিতে হবে, ঠিক আছে। তো সেটা আমরা পরে করি, আগে আমরা খেয়াল করি। তাহলে লিখবো কি, দেখো এখন লিখবো প্রশ্ন মতে, কি লিখবো, প্রশ্ন মতে। তাহলে প্রশ্ন মতে ক সমান সমান লিখবো, লিখে কি বলছে, এই সংখ্যা থেকে এই সংখ্যা বড় হবে, তার মানে হচ্ছে ওই সংখ্যা যোগ, তার মানে 3582 যোগ আমাদের কত, 475, 475।
তাহলে এখন লক্ষ্য করি, দেখো আমাদের বলা হয়েছে এই সংখ্যা থেকে এত বড়, তার মানে এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমরা কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাব। তাহলে 5 আর 2 7, এবার দেখো 8 আর 7 15, 5 হাতে আমাদের 1, 5 5 আর 5 10 এর 0, হাতে আমাদের 1 4। তার মানে আমরা যদি বলি যে আমাকে একটা সংখ্যা নির্ণয় করতে হবে যা এই সংখ্যা থেকে এত বড়, তার মানে সংখ্যাটি আমার কত, 4057। ঠিক আছে, আমরা কিন্তু পেয়ে গেলাম। তাহলে এটাও আমাদের হয়ে গেল। এবার আমরা এর পরে 7 নম্বর অঙ্কটা লক্ষ্য করি, সবাই খুব মনোযোগ সহকারে খেয়াল করে। আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা অঙ্ক পুঙ্খানুপুঙ্খ ভাবে করিয়ে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? আর যেভাবে করাই দিই আমার মনে হয় না অন্য কেউ তোমাদেরকে এইভাবে করাই দিবে। তো লক্ষ্য করি 7 দিকে কি বলা হয়েছে, দেখো বলা হয়েছে এই যে সংখ্যাগুলো রয়েছে বা অঙ্কগুলো রয়েছে, এটা মাত্র আমি একবার ব্যবহার করে প্রথমে বৃহত্তম সংখ্যা তৈরি করব, তারপরে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব। তৈরি করার পরে আমাকে কি করতে হবে, পার্থক্য নির্ণয় করতে হবে। তাহলে আমি লিখবো যে সংখ্যাগুলো একবার মাত্র ব্যবহার করে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করা হলো। বা এগুলো না লিখলেও সমস্যা নেই, দেখবো সংখ্যাগুলো একবার মাত্র ব্যবহার করে বৃহত্তম সংখ্যাটি বা সরাসরি তুমি বৃহত্তম সংখ্যাটি লিখতে পারো, তোমরা যেভাবে খুশি সেভাবে লিখতে পারো। তাহলে এখানে সরাসরি লিখতে পারো যে বৃহত্তম সংখ্যাটি, ঠিক আছে, বৃহত্তম সংখ্যাটি। এখন খেয়াল করি এখানে আছে হচ্ছে কত কত, দেখো 3 8 5 0 6 4। তাহলে প্রথম লিখবো 8, তারপর লিখবো 6, তারপর লিখবো 5, তারপর 4, তারপর 3, তারপরে 0, বৃহত্তম সংখ্যাটি। তাহলে 8 6 5 4 3 0। খেয়াল করি এখানে আমাদের যে অঙ্কগুলো ছিল আমরা কিন্তু সেভাবে এটা করে ফেলাম, বৃহত্তম সংখ্যা সাজিয়ে ফেললাম। ঠিক একইভাবে আমরা এবার ক্ষুদ্রতম সংখ্যা সাজাবো। কি সাজাবো, ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে লক্ষ্য করি ক্ষুদ্রতম সংখ্যাটি, এখন ক্ষুদ্রতম সংখ্যাটি লক্ষ্য করে এখানে দেখো 3 0 4 5 6 8 আমরা কিন্তু করে ফেলছি। এখন এই করার পর আমাকে কি বলছে, এটাকে আমাকে পার্থক্য করতে হবে। কি করতে হবে, পার্থক্য। তাহলে এই যে আমি পার্থক্য করতেছি, লক্ষ্য করি সবাই পার্থক্য। এখন খেয়াল করি দেখো 10 এর থেকে যদি 8 বাদ দিয়ে থাকে কত, 2, হাতে আমাদের 1, 6 রেখে 7, 13 থেকে যদি আমরা 7 বাদে থাকে 6, হাতে আমাদের 1, 5 রেখে 6, 14 থেকে যদি 6 বাদে থাকে 8, হাতে আমাদের 1, 4 রেখে 5, 5 এর 5 মিলে গেলে 0, 6 নামলো, আর এখানে বিয়োগ করলে থাকে কত, 5। তার মানে যদি বিয়োগ করি বিয়োগফল আমার কত হবে, এই যে এটা, বা পার্থক্য আমাদের এটাই হবে। ঠিক আছে, ওকে। এবার আসি লক্ষ্য করি এরপরে আমরা পরের যে অঙ্কটা রয়েছে সেখানে চলে যাই। দেখো 8 নম্বরে কি বলা হয়েছে, বলা হয়েছে যে এই সংখ্যার সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফল এত হবে। তাহলে আমরা সরাসরি গাণিতিক বাক্য লিখবো। কি লিখবো, গাণিতিক বাক্য। দাগ নাম্বার দিয়ে লিখি 8, লিখবো গাণিতিক বাক্য। কি লিখবো, গাণিতিক বাক্য। আচ্ছা খেয়াল করি, তাহলে গাণিতিক বাক্য আমরা লেখার আগে আমাদের আরো একটা জিনিস লিখতে হবে, সেটাও আমরা দেখে নিই। দেখো সে জিনিস লিখতে হবে যে অজানা সংখ্যাটি। কি লিখতে হবে, এখানে উপরে লিখবো সমাধান, লিখবো অজানা সংখ্যাটি, অজানা সংখ্যাটি সমান সমান ক। এটা আমি লিখে নেওয়ার পরে এবার লিখবো গাণিতিক বাক্য। তাহলে এখন খেয়াল করি আমাকে কি বলা হয়েছে বোঝার চেষ্টা করি। বলা হয়েছে 83,291 এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে, তাহলে 83,291 প্রথম আমরা এটা বসাবো, 83,291 প্রথম আমরা বসলাম। এখন বলা হয়েছে এর সাথে কোন সংখ্যা, কোন সংখ্যা আমরা জানি না, তাই ধরে নিলাম ক সংখ্যা যোগ করলে আমাদের যোগফল কত হবে, যোগফল হবে 1,28,792। তাহলে খেয়াল করি 1,28,792। ঠিক আছে, আবার লক্ষ্য করি আমাকে বলা হয়েছে এই সংখ্যার সাথে কত সংখ্যা যোগ করলে এই সংখ্যাটা হবে। এখন কোন সংখ্যা যোগ করলে আমরা জানি না, তাই আমরা ধরে নিয়েছি যে অজানা সংখ্যাটি আমাদেরকে ক। এখন আমরা জাস্ট মান বের করব। তাহলে খেয়াল করি বা, আর এটা মান বের করার আগে তোমাদেরকে আমি একটা জিনিস বলে দিই। দেখো সমান সমানের আগে যদি বিয়োগ থাকে হয়ে যাবে যোগ, সমান সমানের আগে যদি যোগ থাকে হয়ে যাবে বিয়োগ, মানে সমান সমান চেঞ্জ, পাশ পরিবর্তন করলে। ঠিক আছে, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এবার আসি এরপরে দেখো খেয়াল করি, তাহলে এখন লক্ষ্য করি খুব মনোযোগ সহকারে এই কটাকে আমি রেখে দিলাম, দেওয়ার পরে সমান সমান দিলাম, দিয়ে এই পাশে 1,28,792 সংখ্যাটি বসলাম। এখন খেয়াল করি এই যে সংখ্যাটা আমার এখানে রয়েছে, এখানে কি সম্পর্ক রয়েছে, যোগ সম্পর্ক। তাহলে যখন আমি সমান সমান এই পাশে নিয়ে আসবো তখন এটা হয়ে যাবে বিয়োগ সম্পর্ক, 83,291। এখন জাস্ট আমাদের এটা বিয়োগ করলে আমরা উত্তরটা পেয়ে যাব। ঠিক আছে, আমি আবারও বলি, যোগ থাকলে সমান সমানের ওপাশে যে হয়ে যাবে বিয়োগ, বিয়োগ থাকলে সমান সমানের ওপাশে হয়ে যাবে যোগ। ঠিক আছে, একেবারে কিন্তু সহজ নিয়ম। তাহলে কত, 1,28,792 থেকে আমরা বাদ দিব
৮৩,২৯১। আমি ডিরেক্টলি বাদ দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের মতো করে বাদ দিয়ে দিবে, ঠিক আছে? জাস্ট আমি উত্তরটা বলে দিচ্ছি। তাহলে ১,২৮,৭৯২ থেকে আমরা যদি ৮৩,২৯১ বাদ দেই, তাহলে আমরা যে সংখ্যাটা পাচ্ছি সেটা হচ্ছে ৪৫,৫০১। তার মানে আমরা বলতে পারি নির্ণয় সংখ্যাটি হচ্ছে আমাদের ৩৫,৫০১। তাহলে দেখো ৮ কিন্তু আমরা করে ফেললাম। এবার ঠিক একইভাবে আমরা ৯ দাগটা করবো। খেয়াল করে বলা হয়েছে তিনটা সংখ্যার যোগফল এত, তাদের মধ্যে দুইটা সংখ্যা আমার দেওয়া রয়েছে, তৃতীয় সংখ্যাটি আমরা জানি না। তো লক্ষ্য করে দেখো, আমাকে তিনটা সংখ্যার যোগফল দেওয়া রয়েছে, তার মধ্যে দুইটা সংখ্যা আমাকে দেওয়া রয়েছে, ঠিক আছে? তাহলে আমাকে আগে প্রথমে ধরে নিতে হবে যে তৃতীয় সংখ্যাটি কত। তো তৃতীয় সংখ্যাটি দেখো আমি প্রথম ধরে নিব ক, তারপরে আমরা প্রথম এবং দ্বিতীয় সংখ্যাটি যোগ করব, আর সর্বশেষ আমরা তৃতীয় সংখ্যাটি বের করব, ঠিক আছে? তাহলে এখন খেয়াল করি, আমরা গাণিতিক বাক্যে করতে পারি, আবার সরাসরি আমরা করতে পারি, যেভাবে খুশি সেভাবে করতে পারি। তাহলে এখন খেয়াল করি, দেখো তাহলে আমরা একটা কাজ করি, আমরা সরাসরি যে প্রক্রিয়া আছে সেটাতেই করি, কারণ এটা যদি করি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আর যদি গাণিতিক প্রক্রিয়া করতে চাই তাও কিন্তু এক প্রকার করা যায়, কারণ এখানেও তেমন কিছু না, জাস্ট একটু বুঝতে হবে। তাহলে চলো আমরা গাণিতিক প্রক্রিয়া করি, এটা তোমাদের জন্য সহজ হবে, ঠিক আছে? তাহলে এখন লিখি, দেখো মনে করি তৃতীয় সংখ্যাটি ক। এখন লিখবো প্রথম দুটি সংখ্যা যোগফল বা প্রথম দুটি সংখ্যা। তাহলে ১, খেয়াল করি, প্রথম ও দ্বিতীয় সংখ্যার যোগফল, ঠিক আছে? প্রথম ও দ্বিতীয় সংখ্যার যোগফল। তাহলে প্রথম ও দ্বিতীয় সংখ্যা কত আছে আমরা লক্ষ্য করি, এখানে বলা হয়েছে ৩২,০৭৪ আর ২০,৬৮৯। তাহলে এখানে লিখি যে ৩২,০৭৪, ২০,৬৮৯। আমরা দেখি যে লেখাটা ঠিক আছে কিনা, লক্ষ্য করি। দেখো ৩২,০৭৪ আমরা লিখছি ঠিক আছে, ২০,৬৮৯ আমরা লিখছি ঠিক আছে। তাহলে এখন এই দুটো সংখ্যা আমরা কি করব, যোগ করব। তাহলে আমরা যোগ করি, আমি সরাসরি যোগ করে তোমাদেরকে বসাই দিচ্ছি, বা তোমরা চাইলে এটা যোগ করে দেখতে পারো, ঠিক আছে? আমি সরাসরি যোগ করে বসাই দিচ্ছি, তাহলে তোমাদের জন্য দ্রুত সুবিধা হবে, আমরা কাজটা করতে পারবো। তো দেখো আমরা যদি এটা যোগ করি তাহলে আমাদের কত হয়, আমাদের হচ্ছে ৫২,৭৬৩, ঠিক আছে? ৩২,০৭৪ সাথে যদি আমরা ২০,৬৮৯ যোগ করি, ৫২,৭৬৩ সংখ্যাটি হয়। এবার আমাকে বলা আছে তৃতীয় সংখ্যাটি নির্ণয় করতে হবে। তো এখন খেয়াল করি, যদি আমরা এইভাবে লিখি যে গাণিতিক বাক্যে লিখতে যাই, তাহলে আমরা বলতে পারি যে প্রশ্ন মতো লিখে লিখবো। আর যদি মনে করো যে না আমরা এটা করবো না, তাহলে আমরা সে কাজটা করবো, সেটা হচ্ছে এই টোটালি এইটুকু আমরা মুছে দিব, যে আমরা এটা লিখবোই না টোটালি, ঠিক আছে? আমরা প্রথমে লিখবো যে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার যোগফল। লেখার পরে এবার আমরা লিখবো কি তৃতীয় সংখ্যাটি, সরাসরি লিখবো, কি লিখবো, তৃতীয় সংখ্যাটি, ঠিক আছে? তৃতীয় সংখ্যাটি, তৃতীয় কি সংখ্যাটি। তাহলে এখন খেয়াল করি তিনটার সংখ্যার যোগফল কত আছে। খেয়াল করি তিনটার সংখ্যার যোগফল হচ্ছে ৮৯,৩৪০। তাহলে আমরা এটা প্রথম বসাবো, ৮৯,৩৪০। এটা বসানোর পরে এবার দুইটা সংখ্যার যে যোগফল পেয়েছি ৫২,৭৬৩, এটা জাস্ট আমরা কি করব, বাদ দিয়ে এই পাশে আমরা বসাই দিব, ঠিক আছে? তাহলে আমরা যদি এখন এটা বাদ দিই তাহলে কত হবে, লক্ষ্য করি। বাদ দিব কত থেকে, আমরা ৮৯ থেকে, ৮৯,৩৪০ থেকে যদি আমরা বাদ দিই তাহলে কত হবে। আমি ডিরেক্টলি উত্তরটা তোমাদেরকে বসিয়ে দিচ্ছি, তোমরা বিয়োগ করে ফেলবা, ঠিক আছে? সুন্দর করে তোমরা বিয়োগ করে ফেলবা। তো দেখো এখানে বিয়োগ করে থাকবে কত, ৩৬,৫৭৭। তার মানে আমরা বলতে পারি তৃতীয় যে সংখ্যাটা সেটা হচ্ছে ৩৬,৫৭৭। আমরা কিন্তু ৯ দাগও সুন্দরভাবে করে ফেললাম। এবার আমরা ১০ দাগ করবো। খেয়াল করি ৯ দাগ শেষ, ১০ দাগ খেয়াল করি, বলা হয়েছে শিমুল অপেক্ষা শ্যামলে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি আগে থেকে বলে দিই। শিমুল অপেক্ষা শ্যামলের ৪৯০ টাকা বেশি আছে, সৈকত অপেক্ষা শিমুলের ৫০২ টাকা কম আছে, সৈকতের কাছে আছে হচ্ছে ৯৮০ টাকা। তাহলে তিনজনের কাছে কার কাছে কত টাকা আছে, বলা হয়েছে শিমুল ও শ্যামলের কাছে কত টাকা আছে, আর তিনজনের একত্রে মোট কত টাকা রয়েছে, এটা আমাকে বের করতে হবে। মানে এখানে দুইটা প্রশ্ন, একটা হচ্ছে আলাদা আলাদা করে আমাকে বের করে বলতে হবে, আর সর্বশেষ আমাকে একত্রীকরণ করতে হবে। এটা অঙ্কটা কিন্তু অনেক বড় হবে, ঠিক আছে? অঙ্কটা অনেক বড় হবে। তাহলে প্রথমে আমরা লক্ষ্য করি, এই যে সৈকতের টাকা দেওয়া রয়েছে, কার টাকা দেওয়া রয়েছে, সৈকত। তাহলে সৈকতের সাথে কাকে জড়ানো আছে সেটা আমরা খেয়াল করি। দেখো এখানে শিমুল আর শ্যামল, তার মানে এখানে কিন্তু সৈকত নাই, তাহলে এটা বাদ। এখন খেয়াল করি এখানে আছে, দেখো সৈকত অপেক্ষা শিমুলের টাকা কম আছে, তাহলে এইখানে মূলত আছে, এখানে মূলত সৈকতের সাথে অন্য একজন জড়িত আছে। তাহলে এটা দিয়ে আমরা প্রথমে কাজটা করব। তাহলে লিখবো যে শিমুলের দেখো সৈকতের আছে কত টাকা, সেটা আগে প্রথম আমরা লিখবো। তাহলে আমরা এখানে অঙ্কটা করে ফেলি।
তো সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করে দেখো, সমাধান লিখে আমরা অঙ্কটা করিয়েছি। প্রথম লিখছি যে সৈকতের কাছে আছে কত টাকা, আছে হচ্ছে 980 টাকা। এবং দেখো বলা হয়েছে যে সৈকতের যা আছে সেখান থেকে শিমুলের 502 টাকা কম আছে। যেহেতু কম আছে সেহেতু আমরা কি করছি, উক্ত টাকাটা বিয়োগ করে দিয়েছি। বিয়োগ করে যেটা পেয়েছি এটা হচ্ছে আমরা কার টাকা পেলাম, শিমুলের টাকা। এবার খেয়াল করি এখানে বলা আছে শিমুলের থেকে শ্যামলের এত টাকা বেশি আছে। তাহলে এবার নিচে লিখবো যে শ্যামলের বেশি আছে। কি লিখবো, শ্যামলের বেশি আছে। তাহলে লক্ষ্য করি লিখবো শ্যামলের বেশি আছে। তাহলে কত টাকা বেশি আছে লক্ষ্য করি, 490 টাকা বেশি আছে। তার মানে এই যে শিমুলের যে টাকা আছে তার সাথে যদি আমরা এই 490 টাকা যোগ করি তাহলে এক্স্যাক্টলি আমরা শ্যামলের টাকাটা পাবো। কার টাকা পাবো, শ্যামলের আছে। ঠিক আছে, শ্যামলের টাকাটা পাবো। তো লক্ষ্য করি এখন যদি যোগ করি 8, তারপরে দেখো 7 আর 9 যোগ করলে 16, 6 হাতে আমাদের 1, 5 আর 4 হচ্ছে 9। তার মানে দেখো এই যে আমরা কিন্তু দুইজনের টাকা কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন উত্তরে লিখবো, দেখো খেয়াল করে উত্তর এখানে দুইটা লিখতে হবে। একটা হচ্ছে প্রথম লিখবো যে শিমুলের আছে যে টাকাটা সেটা লিখবো, এবং লিখবো শ্যামলের আছে যে টাকা সেটা লিখবো। ঠিক আছে, লেখার পরে এবার আমাদের সর্বশেষ যে প্রশ্ন বলা আছে তিনজনের একত্রে মোট কত টাকা আছে। তাহলে আমরা এখানে লিখবো যে তিনজনের মোট আছে, ওর নিচে লিখবো যে 3 জনের মোট আছে, মোট আচ্ছা তাহলে 3 জনের মোট আছে। তাহলে খেয়াল করি আমাদের প্রথমে সৈকতের কত আছে, দেখো সৈকতের রয়েছে 980 টাকা। তাহলে এই যে বসলাম 980 টাকা। তারপরে খেয়াল করি তারপর দেখো শিমুলের রয়েছে 478 টাকা। তাহলে এখানে বসলাম 478 টাকা। এবার খেয়াল করি শ্যামলের রয়েছে 968 টাকা। তাহলে এখানে বসাই 968 টাকা। এখন জাস্ট আমরা এটা আমরা কি করব, যোগ করলে আমরা তিনজনের উত্তর টাকা পেয়ে যাব, উত্তর টাকা পেয়ে যাব। তাহলে লক্ষ্য করি 8 আর 8 16, 6 হাতে আমাদের 1, 7 7 7 14 আর 8 আমাদের হয়ে গেল হচ্ছে 14 আর 8 আমাদের হয়ে যায় কত, 22। কত হয়, 22। 22 এর 2 হাতে আমাদের 2, 9 2 11, 11 9 20, 20 আর 4 24। তার মানে আমাদের এক্স্যাক্টলি টাকা হলো কত, 2426 টাকা। তাহলে এখন দেখো উত্তর কিন্তু এখানে দুইটা লিখবো, যে শিমুলের আছে এত টাকা এবং শ্যামলের আছে এত টাকা। এটা হচ্ছে প্রথম উত্তর। দ্বিতীয় উত্তর লিখবো যে তিনজনের মোট আছে, তিনজনের মোট আছে লিখে এই যে এই টাকাটা বসে দিব, তাহলে আমাদের উত্তর কিন্তু হয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো 10 দাগ কিন্তু আমরা খুব সহজভাবে 10 দাগও কিন্তু করে ফেললাম। ঠিক আছে, এবার আমরা এর পরে চলে যাব 11 12 13 14 সবকটা আমরা করে ফেলবো। দেখো 11 দাগে বলা হয়েছে জাহিদ সাহেবের এত টাকা দিয়ে একটি জমি ক্রয় করলেন এবং তিনি রেজিস্ট্রেশন বাবদ এত টাকা খরচ করলেন এবং গাছ লাগানো বাবদ এত টাকা খরচ করলেন। কিছুদিন পরে তিনি জমিটি এত টাকায় বিক্রয় করলে তার কত টাকা লাভ হয়। লাভ হচ্ছে যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এখন ক্রয়ের সাথে যাবতীয় যে খরচ সেগুলো আগে আমাকে কি করতে হবে, যোগ করতে হবে। তো চলো অঙ্কটা আমরা সমাধান করে ফেলি। তো সবাই খেয়াল করে দেখো আমাদের এখানে মূলত বলা হয়েছে জমির ক্রয় মূল্য কত এবং জমিতে রেজিস্ট্রেশন বাবদ ফি কত হয়েছে এবং গাছ লাগানো বাবদ কত টাকা খরচ হয়েছে। তো মনে রাখবা এই যে যত যে খরচ সেগুলো প্রথমে আমাকে যোগ করতে হবে এবং যোগ করার পরে সে যে টাকাতে বিক্রয় করছে সেখান থেকে বিয়োগ করলে আমরা পেয়ে যাব কি, লাভ। কি পাবো, লাভ। তাহলে এখন লিখবো যে দেখো খেয়াল করে জমির ক্রয় মূল্য লিখছি, তারপর রেজিস্ট্রেশন বাবদ ফি লিখছি, তারপর দেখো গাছ লাগানো বাবদ যে খরচ হয়েছে সেটা লিখছি। লেখার পরে টোটাল আমরা যোগ করে পাইছি 3,22,545 টাকা। এখন আমরা যে কাজটা করবো লিখবো যে জমির বিক্রয় মূল্য মানে সে কত টাকা বিক্রয় করে। তাহলে এরপরে নিচে লিখবো, খেয়াল করে সবাই, তাহলে জমি বিক্রয় করেন, বিক্রয় করেন কত টাকা, দেখো 4,10,675 টাকা, 4,10,675 টাকা। ঠিক আছে, এবার দেখো জমি বাবদ মোট আমাদের খরচ করা হয়, তাহলে এখানে লিখবো যে জমির মোট খরচ। জমির মোট খরচ আমরা কত করছি, 3,22,545 টাকা। তাহলে এটা জাস্ট আমরা এখন কি করবো, বিয়োগ করবো। বিয়োগ করলে আমাদের যে টাকাটা থাকবে সেটাই হচ্ছে আমাদের কি প্রকৃত লাভ। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করি আমরা এটা বিয়োগ করি। তো সবাই তোমাদের নিজেদের মতো করে বিয়োগ করে ফেলো, আমি জাস্ট উত্তরটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। ঠিক আছে, এক্স্যাক্টলি যে উত্তর সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তাহলে খেয়াল করি এটা যদি বিয়োগ করি আমাদের 88,130 টাকা থাকবে। এটা যদি বিয়োগ করি আমাদের কত থাকবে, 88,130 টাকা। তার মানে এটাই হচ্ছে আমাদের লাভ। ঠিক আছে, এবার চলে যাবো এর পরে যে অঙ্কটা রয়েছে 12 নম্বর যে অঙ্ক, লক্ষ্য করি সবাই। এবং দেখো 14 নম্বরে আমাদের একটা মজার অঙ্ক দেওয়া রয়েছে।
এই মজার অঙ্ক কিন্তু আমাদের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন লক্ষ্য করি 12 নম্বর কি বলছে, যে 10 বছর আগে বাবা ও ছেলের বয়সের যোগফল ছিল 76 বছর। 10 বছর আগের কথা কিন্তু, ঠিক আছে। বর্তমানে বাবার বয়স 66 বছর, 7 বছর পরে ছেলের বয়স কত হবে? ভালোভাবে বুঝি, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আগে আমি ভালোভাবে বুঝতে হবে যে 10 বছর আগে যেহেতু বাবা এবং ছেলের যে বয়স, তাদের যোগফল ছিল কত? 76 বছর। আর এখানে বলা হয়েছে বর্তমানে বাবা ও যে সরি, বর্তমানে বাবার বয়স দেওয়া রয়েছে 66 বছর। তাহলে 7 বছর পরে ছেলের বয়স কত হবে? তো এটার আগে বেসিক যে জিনিসটা সেটা আমি বলি। দেখো, আগে প্রত্যেকটা বয়সের বর্তমান বয়সটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। এখন লক্ষ্য করি, যেহেতু আমাদের এখানে দুইজনের বয়সের সমষ্টি, তাহলে এখানে যদি বর্তমান মূল্যটা বের করতে যাই, তার মানে 10 বছর পরে এখন যদি বর্তমান মূল্যটা বের করতে যাই, তাহলে এখন কথা হচ্ছে বয়সটা কয়জনের? দুইজনের। বয়সটা কয়জনের? দুইজনের। তার মানে হচ্ছে আমাদের 10 একবার বাবার দিক থেকে বৃদ্ধি পাবে, আবারও 10 একবার আমাদের ছেলের দিক থেকে বৃদ্ধি হবে। তার মানে এক্স্যাক্টলি আমাদের বয়সটা বৃদ্ধি হয়ে কত বছর? 20 বছর। তাহলে এখানে আমাকে আগে সেটা বের করতে হবে। তাহলে লিখবো কি, যে 10 বছর আগে বাবা ও ছেলের বয়সের যোগফল ছিল 76 বছর। এখন লিখবো যে বর্তমান বয়স, কি লিখবো? বর্তমান বয়স। তাহলে এখন লক্ষ্য করি, তো সবাই লক্ষ্য করি, আমরা লিখে নিয়েছি যে 10 বছর আগে বাবা ও ছেলের বয়সের যোগফল 76 বছর। বর্তমানে বাবা ও ছেলের বয়সের যোগফল 76 যোগ 10 যোগ 10। এই জায়গায় কিন্তু অধিকাংশ সবাই কিন্তু ভুল করবে। আমি আবারও বলি, দেখো, আমাদের এই যে 76 বছর বয়সটা ছিল, এটা কয়জনের বয়স ছিল? দুইজনের বয়স। তার মানে আমরা যদি এখানে 10 বছর পরের বয়সটা হিসাব করি, তাহলে আমাকে বাবার দিক থেকে যেমন 10 বছর প্লাস করতে হবে, ঠিক তেমনই ছেলের দিক থেকেও আমাকে 10 বছর প্লাস করতে হবে। তাই আমাকে বলা হয়েছে যে 76 যোগ 10 যোগ 10। আশা করি এটা তোমরা খুব সহজে বুঝতে পেরেছো, ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা পেয়ে গেলাম, তো দেখো কত পেলাম? 96 বছর। তাহলে এখানে লক্ষ্য করি, এবার লক্ষ্য করে দেখো, আমাদের এখানে বাবার বর্তমান বয়স দেওয়া রয়েছে। তাহলে বাবার বর্তমান বয়সটা আমরা প্রথমে এখান থেকে বাদ দিয়ে ছেলের বর্তমান বয়সটা বের করব, কারণ আমাকে সর্বশেষ ছেলের বর্তমান বয়সটা চেয়েছে। তাহলে এখন বাদ দিব যে বাবার বর্তমান বয়স। কার বর্তমান বয়স? তাহলে লিখবো বাবার বর্তমান বয়স। বর্তমান বয়স কত বছর? 66 বছর। এই যে 66 বছর, এখানে যদি আমরা বাদ দেই, খেয়াল করে আমরা যদি এটা বাদ দেই, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো ছেলের বর্তমান বয়স পাবো। তাহলে এখানে লিখবো ছেলের বর্তমান বয়স। কার বর্তমান বয়স? ছেলের বর্তমান বয়স, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি বাদ দিই, থাকে দেখো 6 মিলে গেল 0 আর 30। তার মানে ছেলের বর্তমান বয়স হতে কত? 30 বছর। ভালোভাবে বুঝি, 30 বছর। এবার আমাকে উত্তরে বলা হয়েছে 7 বছর পরে ছেলের বয়স কত হবে। তাহলে দেখো, বর্তমান বয়স যদি 30 বছর হয়, 7 বছর পরে কত হবে? এটা আমরা সবাই জানি। অতএব 7 বছর পরে ছেলের বয়স হবে, ছেলের বয়স হবে। তো দেখো, আমাদের ছিল হচ্ছে 30 বছর। কত বছর? 30 বছর। এর সাথে যদি আমরা 7 যোগ করি, তাহলে কত হয়? এর সাথে 7 যোগ করলে কত হবে? 37 বছর। তারপরে আমরা বলতে পারি যে 7 বছর পরে ছেলের বর্তমান বয়স হবে, বর্তমানে ছেলের বয়স হবে 37 বছর। আমরা কিন্তু প্রত্যেকটা অঙ্ক কিন্তু করে দিলাম, খুব সুন্দর ভাবে করে দিয়েছি, ঠিক আছে। ওকে, তো এবার লক্ষ্য করি, এর পরে যেটা রয়েছে আমার দাগ নাম্বার 13। আর এই 12 নম্বর অঙ্ক কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। আবারও বলি, 12 নম্বর অঙ্ক কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবার দেখো, 13 নম্বর অঙ্কে আমাকে কি বলা হয়েছে, যে এখানে 2587, 854, 399 আর 250 সেটা বিয়োগ আকারে দেওয়া রয়েছে। আমাকে একটা গাণিতিক বাক্য তৈরি করতে বলা হয়েছে, বা একটা গল্প তৈরি করতে বলা হয়েছে, ঠিক আছে। তাহলে আমি এটা বলতে পারি, দেখো, আমি এটা বলতে পারি, দেখো আমি মুখে মুখে বলেছি, খেয়াল করি। এখানে বলা হয়েছে, বলবো যে রহিম 854 টাকা বাজারে গিয়ে 854 টাকা চাল, 399 টাকা ডাল এবং 250 টাকা তেল কিনে দোকানদারকে 2587 টাকা দিলে দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে। তাহলে এই কিন্তু আমাদের হয়ে গেল, ঠিক আছে। গল্প কিন্তু আমরা করে ফেললাম, ঠিক আছে। আর যদি তোমরা বলো যে স্যার এটা সমাধান কত আমাদের করে দেন, তাহলে আমি তোমাদেরকে সমাধানটাও একবারে করে দিচ্ছি। সবাই লক্ষ্য করো, দেখো সুপ্রিয় শিক্ষার্থী, দেখো তোমরা যদি সমাধান চাও, এটা আসলে এক্স্যাক্টলি কত হবে, সমাধানটা আমি জাস্ট করে দিয়েছি, যদি ওটা লাগবে না, জাস্ট তোমাকে করে দিয়েছি, ঠিক আছে। এবার আমরা আসি
গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, যেটা আমরা অনেকেই জানি না। আমি কয়েকটা খেয়াল করছি যে অনেকে এখানে একটা ভুল অঙ্ক বসিয়েছে, যেটা আসলে কখনো হবে না। তারপর আমরা দেখি, খেয়াল করি। দেখো, এখানে বলা হচ্ছে প্যাটার্নের নিয়ম খুঁজে বের করে খালি ঘরটা পূরণ করি। এখন প্রথমে আসি, প্রথম যে লাল লাল মতো যে প্যাটার্নটা, এটাই লক্ষ্য করি। এখানে দেখো 12, এখানে রয়েছে 21, এখানে রয়েছে 18, এখানে রয়েছে 27, এখানে রয়েছে 7, এখানে রয়েছে 16। একটু ভালোভাবে লক্ষ্য করি, আমরা 12 আর 21 এর মধ্যে ডিফারেন্স কিন্তু 9। কত ডিফারেন্স? 9। ঠিক একইভাবে 18 এবং 27 এর মধ্যে ডিফারেন্স কিন্তু 9। 7 এবং 16 এর মধ্যে ডিফারেন্স কত আমাদের? 9। তার মানে বলতে পারি, তার মানে আমরা যদি সহজে বলি, তাহলে খেয়াল করি, এই যে 7 আছে, এই 7 এর সাথে যদি আমি 9 যোগ করি তাহলে আমার 16 হয়। এই যে 18 আছে, 18 সাথে যদি আমি 9 যোগ করি তাহলে আমার 27 হয়। এই যে 12 আছে, 12 সাথে যদি আমি 9 যোগ করি তাহলে আমাদের কত হবে? 21 হবে। তার মানে আমরা এখান থেকে একটা জিনিস বুঝলাম, যে এই পাশের সংখ্যার সাথে 9 যোগ করে করে আমাদের পরবর্তী সংখ্যাটা বের করতে হয়েছে, বের করতে বলা হয়েছে। তাহলে ঠিক একইভাবে দেখো, আমার এই পাশের সংখ্যার সাথেও ঠিক 9 যোগ করে আমার এই সংখ্যাটা বের করতে হবে। তার মানে 9 আর 9 যোগ করলে কত হবে? 18। অনেকে এখানে 0 দিয়েছে, 0 কিন্তু হবে না। কারণ দেখো, কারণ হচ্ছে, দেখো আমরা যে সংখ্যার সাথে যোগ করতেছি সেই সংখ্যার পরে যে সংখ্যা, বিপরীত যে সংখ্যা, সেটা কিন্তু সবসময় বড় হচ্ছে, এটা লক্ষ্য রাখতে হবে। সুতরাং এখানে 18ই হবে। ঠিক আছে, শূন্য এখানে ব্যবহার করতে আমরা পারবো না। যারা 0 দিয়েছে তাদের অঙ্ক কিন্তু ভুল। আমি আবার বলি, যারা 0 দিয়েছে তাদের অঙ্ক ভুল, টোটালি ভুল। কারণ হচ্ছে, দেখো আমরা প্রত্যেকবার 12 সাথে 9 যোগ করে এখানে 21 পেয়েছি। 21 সংখ্যাটি আমাদের কি বড় সংখ্যা। তাহলে ঠিক একইভাবে 9 সাথে আমাকে 9 যোগ করে এর বড় সংখ্যাটা অর্থাৎ 18 সংখ্যাটা আমাকে বিবেচনা করতে হবে। যদি এখানে 0 দিই তাহলে ভুল হয়ে যাবে। এবার আসি, এর পরে যেটা রয়েছে লক্ষ্য করি। আমরা যদি একটু মনোযোগ সহকারে খেয়াল করি তাহলে আমরা এটা বুঝতে পারবো। যেমন মনে করো, আমরা 19 আর 21 এর ডিফারেন্স করলে যা হবে কত হবে? 2। ঠিক একইভাবে 13 আর 27 এর ডিফারেন্স করলে হবে 14। তো দেখো ডিফারেন্স কিন্তু মিলতেছে না, মানে যোগফলে আমাদের মিলতেছে না। তাহলে আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে অন্য প্রক্রিয়া এটা করার চেষ্টা করবো। কোন প্রক্রিয়ায়? এখন লক্ষ্য করি, এই যে 19 আর 21 যোগ করলে কত হয়? 19 আর 21 যোগ করলে হয় 40। কত হয়? 40। ঠিক একইভাবে 13 আর 7 যোগ করলে কত হয়? 40। আর 32 আর 8 যোগ করলে কত হয়? 40। তার মানে আমরা বলতে পারি, এই যে দুইটার সংখ্যা যোগ করলে যা হচ্ছে সেটা কত হচ্ছে? 40 হচ্ছে। তাহলে এখন লক্ষ্য করি, আমার এই 25 এর সাথে এমন একটা সংখ্যা যোগ করতে হবে যেটা যোগ করলে কত হবে? 40 হবে। তার মানে আমি বলতে পারি 25 এর সাথে যদি 15 যোগ করি তাহলে আমার যোগফল কত হবে? 40 হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, দেখো কত সহজভাবে তোমাদের এই অঙ্কগুলো আমি করিয়ে দিলাম। আজকের এই পর্বের মাধ্যমে আমাদের 2 নাম্বার যে অধ্যায় সেটা কিন্তু শেষ হয়ে গেল। ঠিক আছে, এরপরে আমরা 3 নাম্বার অধ্যায়ে চলে যাব। এবং আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে।